নমস্কার। বাংলা গল্প ঘরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করতে চলেছি। আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাতে চলেছি আশা করি খুব ভালো লাগবে। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন। শুরু করছি আজকের গল্প পাঠ। আশাপূর্ণা দেবীর লেখা নিছক গল্প। কবরেজ দাদু বললেন, দূর দূর, একালে আবার গল্প হয়? জমবে কাকে নিয়ে? একালের গল্প যেন সুবচনের খোঁড়া হাঁস, গল্প হবে লাগাম ছাড়া ঘোড়া, ইচ্ছে মতন দৌড়বে। গল্প হতো রাজা মহারাজাদের। পৃথিবী থেকে রাজা মহারাজা নির্মূল হলো, আর গল্পও ফুরলো। শুনে বললাম, কবরেজ দাদু, নিজের চোখে রাজা মহারাজা দেখেছ তুমি? দাদু রেগে বললেন, দেখিনি? বলিস কি? আজন্মকাল রাজা মহারাজা নিয়েই তো ঘর করে এলাম। কাঠচণ্ডীপুরের মহারাজা বলতেন, কবরেজ। বললাম, কাঠচণ্ডীপুর? সে আবার কোথা দাদু? কবরেজ দাদু মিনিট খানেক অপলক নেত্রে আমার দিকে তাকিয়ে থেকে প্রতি প্রশ্ন করলেন, তোরা না ভূগোল পড়িস? লজ্জায় অধবোদন হলাম, বলতে পারলাম না, ভূগোল আমি পড়ি না। বরাবর পরীক্ষার সময় পাশের ছেলের খাতা দেখে টুকি। কবরেজ দাদু বীর বিক্রমে বলে চললেন, মহারাজা বলতেন, কবরেজ, তোমাকে কবিরাজের পরিবর্তে গল্পরাজ উপাধি দেওয়া উচিত। এত গল্প তুমি পাও কোথায়? বলতাম, মহারাজ, পাই আপনারই দৌলতে। শুনে ভারী খুশি। গল্প পেলে আর কিচ্ছুটি চাইতেন না তিনি। রাজকার্য মাথায় উঠত। গল্পের গুণে আমার কথায় উঠতেন বসতেন। আমি বললাম, দাদু, এত বড় সুযোগ হেলায় হারিয়েছ? সেই সময় টুপাইস করে নিতে হয়। দাদু বললেন, দূর দূর, ওসব ছেঁড়া দিকে নজর থাকলে কি আর রাজা রাজরা নজরে পড়া যায়? হ্যাঁ, কি বলছিলাম? সেই রাজার কিনা একদিন আমার ওপর হলো গোঁসা। তলব পাঠালেন পাইক দিয়ে। আর আমি তো অবাক। এই সময়টা রাজার আফিংয়ের ঘোরে বুঁদ হয়ে থাকবার কথা। এ সময় তলব কেন? আফিংয়ের নেশা শুনে চমকালি যে। মহারাজ দিনে 3 ভরি আফিং খেতেন। এ গল্প করিনি বুঝি কোনোদিন? সেকালে রাজা রাজরারা অমন 2-4 ভরি খেয়ে পার করতে পারতেন। মানে আর কি, মন্ত্রীরাই একটু একটু করে ধরিয়ে এতখানি করে তুলতেন। নইলে ঝিমোবেন কি করে? রাজা রাজরার চোখ কান সর্বদা সজাগ থাকলে রক্ষে আছে। যাই হোক, মহারাজ তলব করে সাদা চোখে তাকিয়ে বললেন, কবরেজ, এবার তো তোমার জরিমানা হয়। আমি তো অস্থির হয়ে বললাম, সে কি মহারাজ? সে কি? কি অপরাধ আমার? বলি, তোমার আফিংয়ে আর নেশা হচ্ছে না কেন? বললাম, সর্বনাশ! কে বললে? কে বললে মানে? নেশা ধরছে না আমার, খবর দিতে যাবে অন্য লোকে? হ্যাঁ, এই দেখো না, কিছুদিন থেকে আর মৌজ করে ঝিমুনি আসছে না। খালি ইচ্ছে হচ্ছে এখে শুলে দেই আর ওকে শালে চড়াই। তার সাক্ষী দেখো না কেন? তোমাকে দেখে ইচ্ছে হলো। তোমার আধখানা মাটিতে পুঁতে আর আধখানা বুনো শেয়ালে দিয়ে খাওয়ায়। মনে করো শুনে আমি কোথায়? ধরে নি আমি আর নেই। মনে মনে তখন দুর্গা নাম জপ করছি। তবু মুখের সাহস দেখিয়ে বললাম, মহারাজের এই সামান্য ইচ্ছেটুকু যদি আমার দ্বারা পূরণ হয়, আমার পক্ষে তার চাইতে সৌভাগ্যের আর কি আছে? জন্ম জন্ম আমায় বুনো শেয়ালেই খাক, কিন্তু মহারাজ, একটি দিন সময় দিতে হবে। মহারাজ দরাজ গলায় বললেন, বেশ, কিন্তু কেন? আগে নেশা কেন হচ্ছে না তার একটা ফয়সালা না করে গেলে যে বৈকুণ্ঠে গিয়েও স্বস্তি পাব না। মহারাজ চোখ পাকিয়ে বললেন, বৈকুণ্ঠে? তুমি বৈকুণ্ঠে যাবে মানে? জোর হাতে বললাম, মহারাজের যদি আপত্তি থাকে তো যাব না, কিন্তু ফয়সালা আমায় করতেই হবে। দৈনিক 3টি ভরি করে আফিং আমি রাজার বাড়িতে পাঠাচ্ছি, সে মাল যাচ্ছে কোথায়? যাচ্ছে মানে? নিক্তি ধরে ওজন করে খাচ্ছি, তা জানো? ওজন করছে কে? যে করছে নিশ্চয় সেই বেটায়। খবরদার কবরেজ, মুখ সামলে। ওজন করে হাতে তুলে দেন স্বয়ং মহারানী।
বললাম, হুজুর, বেফাস কথার জন্যে গুণে 7 হাত নাকে খত দিচ্ছি, এখন একবার অন্দরে যাবার ছাড়পত্র চাই যে। মহারাজ বললেন, কবরেজ, বেশি চালাকি করো না, তোমার আবার ছাড়পত্র কি? সেবারে মহারানীর অম্লশূল সারিয়েছিল কে? আর গেল বছরে গেঁটে বাত মহারানীর ব্রতের ব্রাহ্মণ হয় কে? অতএব মহারাজাকে কুর্নিশ করে ঢুকে গেলাম অন্দরে, সোজা মহারানীর মহলে। বললাম, রানীমা, মহারাজের আফিং ওজন কে করে? মহারানী বললেন, কবরেজ, আমি করি। রানী হই আর যাই হই, হিন্দুর মেয়ে তো বটে, পতি সেবার পুণ্যটুকু ছাড়ি কেন? রানীমা, ভয়ে বলি না নির্ভয়ে বলি? নির্ভয়েই বলো। আগে ঠিক খাঁটিটুকু দেন তো। মহারানী হেসে বললেন, তাহলে বলি কবরেজ, সঙ্গদোষে আমারও একটু বদভ্যাস হয়ে গেছে, বেশি নয়, মটর ভোর। ওজনের কারচুপিতে সেইটুকু সেরে নি। বেশ করেন, আগে খুব উত্তম করেন। আফিং হচ্ছে শুলবেদনার মহাঔষধি, কিন্তু কথা হচ্ছে আপনার হাতে পৌঁছায় কে? কেন, খাস দাসী দুন্ধুবি? খাস দাসী দুন্ধুবির কাছে গিয়ে বললাম, দুন্ধুবি, সত্যি করে বলো দেখি, মহারাজের বরাদ্দ আফিং থেকে দৈনিক কতটা করে সরাস? দুন্ধুবি জিভ কেটে বললেন, কবরেজ মশাই, কতটা, এই বড় জোর সিকি ভরিটাক, ওইটুকু সরিয়ে ফেলে নিত্যি মেপে সে ওজনের তামাকগুলি মিশিয়ে রাখি। লজ্জার কথা কি আর বলি, আমার বুড়ো যে আবার মহারাজের দেখা দেখি রাজনেশায় ধরেছে। তা তো হতেই পারে বাছা, যতই হোক রাজবাড়ির ছায়ায় মানুষ, কিন্তু বলি, তুমি কার হাত থেকে পাও? কেন, রাজন্দরের খোদ পাহারাদার হারান বিশ্বাসের কাছ থেকে। পাহারাদার হারানের কাছে গিয়ে শুধলাম, বিশ্বাস, এমন অবিশ্বাসের কাজ করছিস কি বলে? বিশ্বাস দুঃখে মরে গিয়ে বলল, কবরেজ মশাই, এমন কথাটা কেন বললেন? অবিশ্বাসের কাজ আমার 7 পুরুষে করিনে। বললাম, তবে আফিং যাচ্ছে কোথা? হারান গম্ভীরভাবে বলল, ও এই কথা, তা যাচ্ছে যে সেটা ধরল কে? অপর কেউ নয়, স্বয়ং আমি। এখন ভেতরের কথা খুলে বল। আগে কাউকে না বলেন তো বলি, মাত্র আধ ভরিটাক সরিয়ে ফেলে সেইটুকুন ওজনের পুরনো তেঁতুল মিশিয়ে দিই, ওইটুকুতেই আর কি এসে যাচ্ছে? কি এসে যাচ্ছে আর তুমি কি করে বুঝবে? তোমাকে তো আর মহারাজের মেজাজের ধারে কাছে আসতে হয় না, কিন্তু তোমার কাজ পর্যন্ত পৌঁছায় কে? আমার দাওয়াইখানার নরহরি গড়ায়। হারান বলল, পাগল হয়েছেন মশাই, নরহরির সাধ্য কি যে দেউরি ডিঙি এত দূর আসে? কাছারি বাড়ি কানাই সামন্ত নেই? শুনে তো বুঝলি কি না, চোটে মোটে চললাম সামন্তের কাছে, গিয়ে বললাম, সামন্ত, বৃত্তান্ত কি? সামন্ত হাই তুলে বলল, কিসের বৃত্তান্ত? বৃত্তান্ত হচ্ছে আফিংয়ের। বলি, মহারাজের ঝিমুনি আসে না কেন? আফিং কোথায় যায়? সামন্ত উড়িয়ে দিয়ে বলল, যাবে আবার কোথায়, যেখানের জিনিস সেখানেই থাকে। বললাম, সামন্ত, মিছে কথা বলো না, আজ প্রাতঃকাল থেকে আফিংয়ের গতিবিধির হিসেব রাখছি আমি, অনেকটা অবহিত হয়ে এসেছি, যা বলবে সত্যি বলো। সামন্ত আর একটা হাই তুলে বলল, নেহাতি তাহলে শুনবেন কবরেজ মশাই? শুনবো না মানে, না শুনে ছাড়বো? সামন্ত ইতস্তত করে বলল, কথাটার কিছুই নয়, রাজভোগ্য আফিনের কিছু খদ্দের আছে, ডবল দাম নিয়ে সাধাসাধি করে, যে জিনিস মহারাজের জন্য বরাদ্দ সেই জিনিসই তাদের চায়, তাই আর কি একটু এদিক ওদিক হয়ে যায়। বুঝলাম, কিন্তু ভেজালটা কি চালাচ্ছ? আগে সে কিছুই নয়, সে আর নাই শুনলেন? শুনতে যে হবেই সামন্ত, মহারাজের কাছে পেশ করতে হবে। সামন্ত বলল, আগে তাহলে একটু সবুর করতে হবে, বাড়ি থেকে জেনে এসে বলবো, ওটা ঘরেই এরা ব্যবস্থা করে দেন কি না। শুনে যেন চমকে গেলাম, বুঝলি? সত্যি বলতে কি, ঘরের ওদের কাছে গিয়ে হানা দিতে কারোর ইচ্ছে হয় বল? বললাম, এত দূর? আচ্ছা, যাক, অনেকটা তো ফয়সাল্লা হয়েই গেল, এমনিতেই দিব্য চক্ষু খুলে যাচ্ছে। এখন বলো তো হে, তোমার কাছারিতে আসে কার হাত দিয়ে?
কেন? দেউরির বেতাল পাঠকের, নিজে হাতে করে দিয়ে যায়। কাছারি থেকে বেরিয়ে ধরলাম গিয়ে বেতাল পাঠককে। বললাম, বেতাল, লোভে পাপ আর পাপে মৃত্যু। লোভের বশে একেবারে বেতালা হয়ে যাস। মাত্রাজ্ঞান থাকে না। আফিংয়ের রহস্যটা কি? বেতাল সরল মুখে বোকা বোকা চাউনি হেনে বলল, রহস্যের খবর তো জানি না কবরেজ মশাই। নরহরি এসে আমার হাতে দেয়, আমি কাছারি বাড়িতে পৌঁছে দিয়ে এসে খালাস। এই আমার আংটি সোনা ছুঁয়ে বল দিকিনি, পৌঁছে দেবার আগে কিছু করিস কিনা? ভেতরে কিছু কারচুপি আছে কিনা? বেতাল মাথা চুলকে বলল, কবরেজ মশাই, যখন সোনা ছোঁয়ার কথা বললেন তখন বলি, যা করবার নরহরি করে, আমার সঙ্গে দামের বখরা। বুঝলে কিনা, এতক্ষণে শিরায় শিরায় পূর্বপুরুষের রক্ত চিনচিন করে উঠল। বললাম বটে, আমার পায়ের খরমের কথা বুঝি ভুলে গেছে সে বেটা। গেলাম নিজের কোর্টে, খরম খুলে বললাম, নরহরি। নরহরি আমার মেজাজ দেখে থরহরি হয়ে বলল, আগে বল বেটা, মহারাজের বরাদ্দ আফিংয়ে কি করিস, কত ভেজাল মেশাস? নরহরি গম্ভীরভাবে বলল, ঠাকুর মশাই, এই আপনার পৈতে ছুঁয়ে দিব্যি গালছি, আফিংয়ে ভেজাল আমি দিই না। হাতের মধ্যে খরম নিষ্পিস করছিল, অনেক করে নিজেকে সংবরণ করে বললাম, চালাকি পেয়েছিস? ঘাঁটিতে ঘাঁটিতে লাভের কারবার চলছে, আর তুই যুধিষ্ঠির সেজে আমার চোখে ধুলো দিবি? নরহরি বলল, বিশ্বাস করেন না করেন আপনার ইচ্ছে, তবে আফিংয়ে ভেজাল আমি দিই না। আমার তখন প্রভু ভাব, চোখ রাঙিয়ে বললাম, বটে, তবে নেশা হয় না কেন? নরহরি উদাসভাবে বলল, আগে নেশা হবে কোথা থেকে? জিনিসটা যে আসলে আফিংই নয়। দেখ নরহরি, আবল তাবল বকবি না, যা বলবি স্পষ্ট করে বল। ও বলল, আগে অভয় যখন দিচ্ছেন স্পষ্টই বলি, আফিং জিনিসটা দুর্লভ, বাজারে ছাড়লে পড়তে চায় না। মহারাজা কত কি ভালো মন্দ খান, ও আপনার আফিংটুকু খেলেন আর নাই খেলেন, তবু আপনার 2 পয়সা ঘরে আসে। রাগ করতেও ভুলে গেলাম, হতাশ হয়ে বললাম, তবে রাজবাড়িতে যাই কি? আগে দোষের কিছু নয়, জিওলের আঠা জানেন তো, সেই জিওলের আঠা আর মাতগুড় বেমালুম মিশিয়ে চালান দিয়ে দিই, দেখবেন জিনিসটা ধরে কার সাধ্য। মাথার চুল ছিঁড়ে বললাম, উফ, কি আর করব, চল বেটা, সব কটাকে ধরে চালান দিগে, একধার থেকে শুলে চড়বি চল। মহারানী বাদে নরহরি থেকে দুন্দুভি পর্যন্ত সবাইকে ধরে নিয়ে মহারাজের সামনে হাজির করলাম। বললাম, এই শুনুন মহারাজ, এই বার্তা, আফিংয়ে কেন মৌজ হয় না তার ফয়সালা হয়েছে। আগাগোড়া সমস্ত ঘটনা শুনে, বুঝলে কিনা, বিশ্বাস করবি কিনা জানি নে, মহারাজ একেবারে আহ্লাদে আধখানা হয়ে বললেন, বটে, আমার রাজ্যে চুনোপুটির পর্যন্ত এত বুদ্ধি? একধার থেকে সকলের বেতন বৃদ্ধি হোক, আর নরহরিকে মানপত্র প্রদান করা হোক। শুনে আমি তো বুঝতেই পারছিস একেবারে নেই। কাতর কণ্ঠে শুধলাম, মহারাজ, এমন দুর্বিপাকের কারণ কি? হতভাগা নরহরি মানপত্র পায় কোন আইনে? মহারাজ চোখ পাকিয়ে বললেন, আবিষ্কারের পুরস্কার নেই, কদর নেই। আর দেখো কবরেজ, তোমার জন্য ব্যবস্থা হচ্ছে 6 মাসের জন্য জ্যান্ত গোড়। তুমি যখন এই রাজ্যের আবহাওয়ায় বাস করেও এত বোকার হয়ে রয়ে গেছো, তখন তোমার জন্য এই ব্যবস্থারই দরকার। নগর কোটাল, ওকে নিয়ে গিয়ে 6 মাস মাটির মধ্যে পুঁতে রাখার ব্যবস্থা করো গে। এ যাবৎ দেশের জল হাওয়াতে কাজ হয়নি, এবার মাটির গুণ ফলে কিনা তাই দেখি। ব্যাস, ঝপাঝপ কোদাল পেড়ে গোড় খোঁড়া হয়ে গেল। মহারাজ বললেন, কবরেজ, মেপে দেখো তুমি ওর মধ্যে ধরবে কিনা। বললাম, আগে অনায়াসে। তবু কিনা দুশ্চিন্তা হচ্ছে, এই 6 মাস আপনাকে গল্প শোনাবে কে? মহারাজ চোখ পাকিয়ে বললেন, তাই তো, এতক্ষণে তো এ খেয়াল করিনি। কোটাল, খবরদার। কোটাল ঘাড় চুলকে বলল, আগে গোড় খোঁড়া হয়ে গেছে যে, আইনের মান থাকে না। মহারাজ হাস্য বদনে বললেন, রাজ্যে তো আর লোকের অভাব নেই বাপু, কম বেশি সবাই 3.5 হাত। চালিয়ে দাও না কাউকে,
চলো কবরেজ, গল্প শুনি গে। তারপর বুঝলি কি না, একাদিক্রমে 3 দিন 3 রাত গল্প একটা করে শেষ হয়, আর মহারাজ নতুন উৎসাহে বলেন, কবরেজ লাগাও আর একটা। শুনে হেসে বললাম, কবরেজ দাদু, সন্দেহ হচ্ছে এই গল্পের সবটাই ফাঁকি, যা খুশি বানাচ্ছ তুমি, তাই না? কবরেজ দাদু চোটে মোটে বললেন, গল্প শব্দের অর্থ কি হে বাপু? যা খুশি বানাতে না পারলে আবার গল্প কি হলো? সাধে কি আর আমি বলেছিলাম দেশ থেকে রাজারাজরাও নির্মূল হলো, গল্পও ফুরলো? তোমাদের কাছে গল্প বসতে বললে যা খুশি বলে পার পাওয়া যাবে? হ্যাঁ, বাস্তব আর সম্ভব এই দুটো শক্ত খোঁটা পুঁতে তার চৌহিদ্দির মধ্যে পাক খেয়ে মরতে হবে। এতক্ষণ শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা নিছক গল্প। এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন। আবার দেখা হবে পরের কোনো একটি গল্প নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।